মেরি ক্রিসমাস। আসসালামু আলাইকুম। অনেকে ভাবছেন যে মুখ বেঁধে আসছি এভাবে। না, মুখ লুকানোর জন্য না। ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, একটু স্টাইল করেছি। যাই হোক, যেহেতু আমার এখান থেকে পোস্ট যাবে, লুকানোর কিছু নেই। আমি এত ভয় পাওয়ার কিছু নেই আমার। মৃত্যু চোখের সামনে দিয়ে দেখে আসছি, এখনও বুকের ব্যথা আছে, হাতের ব্যথা আছে, এখনও হাতে বেশি চাপতে পারছি না এখনও। একটা অফিসে গেলে, যার 70 কিলোমিটার দূরে আমার অফিস, আবার একা থাকাও মানে প্রবলেম। এই যে ঘুমাতে পারছি না, ব্যথায় শুয়েছিলাম এতক্ষণ। শুয়ে পারছিলাম না, বুকে ভীষণ ব্যথা করছে। ভাবলাম যে একটু সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে যাই। আসলে যেহেতু আমি মুসলমান, আমি আমার প্রধান ধর্মীয় উৎসব আমার ঈদ, দুই ঈদ। এটা কেন? কারণ আমি হচ্ছি মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে আমি হয়তো মুসলমানের সাপোর্ট নিচ্ছি। হিন্দু ঘরে জন্ম নিলে হয়তো পূজা করতাম। তো এটা বাই বর্ন। হ্যাঁ, এই ইসলাম ধর্মে আমি কেন এটা, এবং হচ্ছে অনেকে দেখি যে হাদিস ছাড়ে অনেক। আমি অনেকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোরআন শরীফ কি বাংলা পড়েছেন? সেটা কিন্তু পড়েনি, নেকির জন্য কোরআন শরীফ পড়ে গেছে। আমি ছোটোবেলায় কোরআন শরীফ খতম দিয়েছি। তারপর বড় যখন বিসিএস পরীক্ষা দিই, তখন আমার কাছে মনে হচ্ছে এত বই পড়ছি, ভারতবর্ষের ইতিহাস পড়ছি, এই পড়ছি, এই পড়ছি, আল্লাহ প্রদত্ত যে সেই গাইডলাইনটা একটু পড়ে দেখি। তো আমি বাংলা কোরআন শরীফ একটা অনেক দূর পর্যন্ত পড়েছিলাম সেই সময়, রিটার্ন পরীক্ষা দেওয়ার সময়, যে বইটা পড়া জানা দরকার। এত কিছু পড়ছি, এটা পড়বো না? আসলে মহান আল্লাহ পাক হচ্ছে, আহ, আমি ইসলাম ধর্মের বিলংস করি, তাই মহান আল্লাহ পাক বলছে গড, যদি বলেন আপনারা এক কথায় বলতে পারেন ঈশ্বর একজনই। এবং আমার কাছে ঈশ্বর বলতে কি জানেন? ঈশ্বর বলতে আমার কাছে হোপ, একটা আশা। এই আশায় বাঁধে খেলাঘর, এই খেলাঘরের মঞ্চে আমরা খেলছি। ওপারে কি আছে কিছু জানি না আমরা। মেয়ে, যাই হোক, ওই হোপ নিয়ে আসছি যে ওপারে কিছু আবার আর একটা দুনিয়া আছে, সেটার জন্য ভালো কাজ করতে হবে। আমার কাছে হচ্ছে বা কোন ধর্মটা খারাপ কাজ করতে বলেছে বলেন তো? এই যে আমরা মুসলমান জাতি খুব উন্নত মনে করছি, আমরা কিছু নিয়ে কী করলাম? নিজের নিজের ভাইদেরকে মারলাম। যে পাকিস্তানি, এরা তো মুসলমান, এরা আমাদের 71-এ কী করেছিল এসে? যদিও আমি 71 দেখিনি, কিন্তু এতজন বলছে, এতজন দেখছে, এতটা ইতিহাস তো মিথ্যা হতে পারে না। তারপর কী হয়েছে সেটা জানি না। আমার কাছে 72 থেকে 78 পর্যন্ত খুব অনেকগুলো বই পড়েছি আমি, কিন্তু আমার কাছে মানে খুব জটিল লেগেছে। আসলে কোথায় কী হলো আসলে? 71 পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। কী হলো না হলো মোটামুটি সবাই একমত। কিন্তু 71-এর পরে কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা আমি আসলে নিজে কনফিউজড। কে কী করলো না করলো। যে কট্টরপন্থী সেটা সে বলছে। এখন সে দেখে বলছে, না না জানিয়ে বলছে। কিছুদিন পর তো মনে করেন কিছু প্রত্যক্ষদর্শী যারা আছেন, তারাও আর বেঁচে থাকবেন না। একজন 72-78 বছর বয়স হয়ে গেছে। ইতিহাসগুলো আসলে কোন দিকে থাকলো? তাহলে এই নতুন প্রজন্ম আমরা কী জানলাম? এই যে একজন তারপরে দেখেন, আমি একজন বিসিএস ক্যাডার, এবং আমি কোঠায় ঢুকিনি। আমি 45% আ ট্যালেন্ট পুলে চান্স পেয়েছি, এবং হচ্ছে এটা সবাই জানে। আমার বন্ধুরা যারা আছে, তারা জানে আমি কী পরিমাণ খাটাখাটনি করেছি এই সময়। এবং আমার টার্গেট কী ছিল? আমার টার্গেট চাকরি করা না। এই 35,000 টাকার স্যালারি, ওই চেয়ারটার জন্য বসার জন্য আমি বিসিএস দিইনি। আমি কিছু একটা করতে চেয়েছিলাম। যাই হোক, আমার একটা দুর্ঘটনা ঘটে জীবনের সাথে। জীবনে অনেক কিছুই হয় না। সে কারণে হচ্ছে আমি অনেক পিছিয়ে যাই। তো আমার এটা নিয়ে কোনো আফসোস নাই। আমি বাঁচতে পারলেই ভালো। বললাম না কিছুদিন আগে আমার আর মিসেসের উপরে ছাদ ধসে পড়েছিল। মানে অলৌকিকভাবে বেঁচে গেছি। ওরা সবাই মনে করেছে আমি ডেড। আমি ডেড। আমি যখন ওরকম ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, তখনও কিন্তু মানুষজনকে কিন্তু সাথে যায়নি। রিক্সা পর্যন্ত তুলে দিয়েছে। আমার মিসেস নিয়ে গেছে। ওরও মাথাতে রক্ত পড়ছে ঝরঝর করে। আমি মেডিকেলে যাওয়ার সেন্স আসছে। তখন জানতে পেরেছি যে মেডিকেল ছাদ ধসে পড়েছে। বিরাট বড় একটা ছাদ ধসে পড়েছে। কিন্তু দায়ভারটা কে নেবে? এটা নিউজও হয় নাই কিন্তু। আমি একজন বিসিএস ক্যাডার অফিসার, হচ্ছে নিউজ হয় নাই। অথচ একজন হ্যাঁ, একজন কৃষিবিদ মারা যায়, তখন নিউজ হয়। হেডলাইনে স্ক্রল বারে যায়। গতকালকে দেখলাম পটুয়াখালীর মনে হয় একজন কৃষিবিদ মারা গেছেন, কৃষি কর্মকর্তা। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো সেটাই স্ক্রলে গেল, কিন্তু নিউজে আমি কিন্তু পেলাম না হেডলাইনে। কিন্তু একজন অ্যাডমিন ক্যাডার যখন হচ্ছে একটু কিছু মানে হলেই মানে
সব যেমন তাদের বিরুদ্ধে সমালোচনা ঝড়ও ওঠে, আবার নিউজও হয়ে যায়, হ্যাঁ? আমাদের উপরে অ্যাটাক হলে কিন্তু সেটা হয় না। কিন্তু একজন এসিল্যান্ডের উপরে অ্যাটাক হলে সেটা কিন্তু নিউজ। পুলিশ নিজেদেরকে পুলিশ প্রশাসন বলে। কিন্তু বিশেষ ক্যাডারের প্রশাসন ক্যাডার কিন্তু একটা ক্যাডার। পুলিশ ক্যাডার। তাহলে আমরা কৃষি প্রশাসন বলবো, সম্প্রসারণ কেন? আর দায়ভার হচ্ছে আসলে অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ কথাগুলো একটা সাথে একটা রিলেটেড। আ ১ম এ ধর্মটা ক্লিয়ার করে নিয়ে আসি। আমার কাছে আমি হচ্ছে নিজেকে বাউল বলি। কারণ হচ্ছে যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল। আমি মানুষের মধ্যে খোদা খুঁজে বেড়াই। আর গডস বেস্ট ক্রিয়েচার ইজ মাদার, আমার কাছে মনে হয়। আর অনেকজন পিতা আছেন তো, তাই না? প্রফেশনাল ক্যারেক্টার এগুলো দেখে বাদ পড়ে যাচ্ছি। পিতাদের কাছে আমার প্রশ্ন যে, আপনি বাবা হয়েছেন কবে? যেদিন আপনার মিসেস আ মানে মিসেসের পেটে বাবু আসছে সেটা জানার সাথে কিন্তু আপনার মিসেস মা হয়ে গেছেন। আপনি কি সেদিনই বাবা হয়েছেন? না যেদিন ডেলিভারি হয়েছে সেদিন বাবা হয়েছেন? নাকি আরো তার ৪ মাস পরে বা ৬ মাস পরে বাবা হয়েছেন? কেন বলছি? বায়োলজিক্যাল ফাদার আমি হয়েছি বাবা দিবস, সেদিন ছিল বাবা দিবস ১৯শে জুন ২০১৬ সালে। আমার রুদ্র সোনা পাখি যেদিন ভূমিষ্ঠ হয়। কিন্তু সেদিনও আমি কিন্তু বাবা হইনি। কারণ তার সাথে আমার অ্যাটাচমেন্ট ছিল না। তার ৪ মাস পরে যখন আমি অফিস থেকে ফিরি, আ কি যে বুঝলো লাফ মেরে আমার কোলে আসার জন্য একদম ঝাপাঝাপি শুরু করে দিল। সেদিন থেকে ওকে ছাড়া থাকতে পারিনি। সেদিনই আমি বাবা হয়েছি। অথচ আমার মিসেস হচ্ছে যেদিন তার পেটে বাবু চলে আসছে জানতে পেরেছে সেদিন থেকে সে মা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ? সো এটা সব পিতার কাছে আমার প্রশ্ন থাকলো যে আসলে আপনি কবে বাবা হয়েছেন এটা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। আর আ আমি হচ্ছে যেমন আমার রুদ্র পাখি, সোনা পাখি ৮ বছর বয়স তাকে সবসময় শিখাই যে মাকে কখনো কষ্ট দিবা না। আমার চেয়ে যদি মানে তার মাকে বেশি ভালোবাসে আমি কিন্তু বেশি খুশি হব। এটা সত্যি কথা। মন থেকে বলছি। কারণ এর একটা পরীক্ষা হয়েছিল বানর যে হচ্ছে মা বানর অর্ধেকটা শুনেছিলাম পরে অর্ধেকটা জানার চেষ্টা করেছি আমি যে আসলে অর্ধেকটা কি? মা বানর হচ্ছে আর বাবা বানর। তার পানির মধ্যে রাখা হয়েছে তার বাচ্চাসহ। পানি যখন নাকের উপরে উঠে যায় তখন বাবা কিন্তু তার পায়ের নিচে তার বাচ্চাটাকে দিয়ে একটু নাক উঁচা করেছে। পরে বাঁচিয়ে নেওয়া হয়েছিল এবং হচ্ছে মা কিন্তু সেটা করেনি। মা কিন্তু নাক ইয়ে করে চলে যাচ্ছে। তারপরে বাঘিনীর ক্ষেত্রেও শুনেছি যে খুব ক্ষুধা লাগলেও তারা হচ্ছে নিজের বাচ্চাকে কিন্তু খায় না। কিন্তু বাঘ মানে বাবা যেটা সে কিন্তু খেয়ে ফেলে। এটা শুনেছি আর প্রত্যক্ষ দেখিনি। আসলে এটার কতখানি সত্যতা জানি না। তো আমি যেটা বললাম সেটা কিন্তু মানে সম্ভবত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির কোনো একটা ইয়ে করেছিল সম্ভবত। তো যাই হোক মানে আমার মায়ের কাছে শুনেছিলাম পরে আমরা মানে জানার চেষ্টা করেছি আমি। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির কোনো একটা প্রফেসর এই পরীক্ষাটা করেছিল। জীববিজ্ঞানের সহজাত প্রবৃত্তি কি আসলে? বানানো মানুষের তো অনেকটা মিল। তারপরে হচ্ছে কি আমরা ইসলাম ধর্মকে আমরা খুব মানে ইয়ে করছি। কোন ধর্ম বলেন তো খারাপ কাজ করতে বলেছে? গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ সে বলেছে ভালো কাজ করতে। হিন্দু ধর্ম বলছে ভালো কাজ করতে। আমরাও বলছি ভালো কাজ করতে। তাহলে তো সব ধর্মই সমান। আমাদের তো হিংসা বিদ্বেষের কোনো কারণ দেখছি না এখানে। তারপরে আমার কাছে মনে হয় কি যেমন আমাদের জন্য গরু খাওয়াটা হালাল করা হয়েছে। গরু খাসি। আবার ইয়েরা হচ্ছে শুয়োর খায়। শূকর যেটা বলি আরকি। আ গরুর মাংস কিন্তু খুব একটা হেলথি ফুড না। এটা কিন্তু হাই কোলেস্টেরল একটা ফুড। তো আমার কাছে মনে হয় যে এই যে আলাদা করা হইছে, এটা কারণ হচ্ছে সবাই যদি সবকিছু খেয়ে ফেলে, বিয়ার গ্রিল যেমন সব খেয়ে ফেলে। ম্যান ভার্সেস ওয়াইল্ড। বিয়ার গ্রিল, হ্যাঁ? আমার কাছে সবচেয়ে সাহসী এবং সবচেয়ে নোংরা মানুষ মনে হয়েছে। এবং সবচেয়ে স্ট্যামিনা একটা মানুষ মনে হয়েছে। বিশ্বের মধ্যে অন্যতম স্ট্যামিনার একটা মানুষ। আ জিগার আছে, কলিজা আছে তার। হ্যাঁ? তো যাই হোক এদিক থেকে তাকে আমি সেলুট করি বিয়ার গ্রিলকে। আমি অনেকগুলো ডকুমেন্টারি দেখেছি তার। আমি ভীষণ ফ্যান তার। জিগার আছে মানে জানের মানে তার পুরা টিমটাই তার ফটোগ্রাফি যে করছে সে তো আরো ভয়ংকরভাবে দেখেছি স্টান্ট করে। উল্টা হয়ে প্লেনের উপর বসে থেকে যাচ্ছে। তো যাই হোক বিয়ার গ্রিলের প্রশ্ন এখানে আসছি না। আমরা কি যেন বলছিলাম? কথা বলতে আমি আবার খেই হারায় ফেলি। আমাকে আবার পয়েন্ট করে রাখতে হয়, হ্যাঁ? এজন্য আমি ডায়েরিতে লিখে বলি। কারণ অনেকে শুনবে হয়তো এটা। ওরা শুনবেও না হয়তো। কার খেয়ে কাজ আছে? কার দর্শন কি? তো এই কোনো ধর্মে কিন্তু খারাপ কাজ করতে বলেনি। তো আমরা দেখেন বাংলাদেশে আমি কিন্তু পূজাও আমার বন্ধুদের সাথে করেছি। অ্যারোহেডে বসতাম, পুজো ডুবাতে যেতাম, নামাজও পড়তাম, ওরাও আমাদের সাথে ঈদ করত। আর বাঙালি কালচার তো আমি দেখেছি যে আসলে এটা ইন্ডিয়ান মানে হিন্দু কালচার। আমরা
পয়লা বৈশাখ করি, এটা করি। কিন্তু যেন শালীনতা বজায় রেখে। আর আমরা কি করছি? যেমন রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাদের যিনি যার উম্মত আমরা, তার ক্ষেত্রেও কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে, বাবা, মা এরকম সম্বন্ধে কিছু একটা প্রশ্ন করা হয়েছিল। তিনি ৩ বার নাকি মায়ের কথা বলেছেন। মানে সম্মানের জায়গাতে। তারপরে ৪ নম্বরে যে বাবার কথা বলেছে। তা আমি বলব যে আসলেই তাই। মা, মেয়ে জাতি তো আসলে মায়ের জাতি। আ মায়ের পেটের মধ্যে থাকছি, মাকে সবচেয়ে সম্মান দেওয়াটা মানে কি বলবো? যতটা আমি শুনেছি আমার মিসেস কাছ থেকে বাচ্চা যখন জন্ম নেয়, নরমাল ডেলিভারি হয়, তখন নাকি ১৮ টা হাড্ডি ভাঙলে যেরকম মানে কষ্ট সহ্য করতে হয়, সেরকম নাকি কষ্ট সহ্য করতে হয়। আমার তো ১ টা ২ টা হাড্ডি ভেঙেই তো মানে এখনো এটা পুরোটা ভাঙেনি, তাও হাত চাটতে পারছি। তাই খুবই কষ্ট হচ্ছে আমার এই শীতে। এবং বুকের ব্যথাটা এখনো যায়নি। ৩ মাস ৪ মাস হতে চললো বুকের ব্যথার জন্য আমি কিন্তু কোথাও মুভ করছি না। একদমই। অনেকে হয়তো ভাবছে যে, "কি ব্যাপার? আসছে না কেন?" কিন্তু আমার অ্যাক্সিডেন্ট অনেক সিরিয়াস ছিল। মানে সবাই ভেবেছে আমি ডেড। এবং আমার মিসেসও মানে মানে তাকে সেন্স চলে আসছে বলে তার মানে এবং তার বেশি রক্ত পড়ছিল যদিও ১০ টা সেলাই, আমার ৮ টা সেলাই। এবং গলা-টলা সব কেটে গেছিল, এগুলো সব কাটা। আমার বুকের উপর স্লাগ পড়েছিল। আমি ধ্বংসস্তূপে নিচ্ছি। আমার মিসেস বলছে যে, "তোমাকে যখন দেখি আমি, তুমি মনে হচ্ছে ফিলিস্তিনে সেই যুদ্ধ হচ্ছে, যে ধ্বংসস্তূপ পড়ে থাকে সেরকম তারও নিচে তুমি পড়ে আছো।" আমার গায়ে স্লাগটা পড়ে আছে কিন্তু মানে পরে আস্তে, আস্তে ব্যথাগুলো অনুভূত হওয়া শুরু হয়েছে। আমি ১ম এ সেন্স কিছু ছিল না। সেন্স আসলো আমি খালি নাকি বলেছিলাম যে, "আমি বাড়ি যে শুবো।" তখন আমাকে মিসেস বলে যে, আমার কান্না মানে মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ বলছে যে, "আমাদের মাথায় ছাদ ভেঙে পড়েছে।" আমারও দেখো কি অবস্থা। তখন আমি একটু মিসেস দিকে তাকালাম। তখন মেডিকেলে চলে আসছি কাছাকাছি। সেন্স আস্তে, আস্তে আসতে শুরু করেছে। এবং আমার অবস্থা দেখে কিন্তু এবং কেউ কিন্তু আগায়নি। খালি তুলে দিয়েছে, আমার মিসেসকে রিক্সায় করে নিয়ে গেছে। এটা মানে অমানবিক। সবাই তো মুসলমান এখানে। তাহলে ভালো মানুষের পরিচয় কোথায় দিল তারা? আমি কিন্তু অফিসে যাওয়ার সময় অনেক অ্যাক্সিডেন্ট দেখি। আমি কিন্তু পুরো দায়িত্ব নিয়ে করি এবং অনেক আগে থেকেই কাজগুলো করি আমি এবং আমার ফ্রেন্ডরা। নট যে অফিসারের জন্য করছি এবং তা না। আমার ছাত্র জীবন থেকেও করে আসছি এসব। ওগুলো ভয়-টর নাই। কিসের ভয়? পুলিশের ভয়? পুলিশকে ভয় করতে যাবো কেন? পুলিশ আমাদের ভয় থাকবে। তারা আমাদের সেবক। আমি এখন জনগণের চাকর। আমি জনগণের ভয়ে থাকবো। হ্যাঁ? কারণ তার কাছে জবাবদিহি করতে হবে। এই প্রসঙ্গগুলো আসবো। আ কাইন্ডলি আমার ভিডিওটা পুরোটা টেনে দেখবেন। আর অনেকগুলো প্রশ্ন আছে, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এখানে। আসলে আপনি কি? আপনি আয়নার সামনে দাঁড়ায় থেকে আপনি প্রশ্ন করবেন, আয়না আপনাকে যে কথা বলে সেই কথাটা আপনি কাইন্ডলি আমাকে না জানান বা কমেন্টে না লিখেন। ফেসবুকে শো অফ করি আমরা সবসময়, ভালো কাজ করি। যেমন আমি 9 থেকে 11 পর্যন্ত 12 পর্যন্ত 9 না 10 আসলে আমি ছিলাম একদম নিজেকে সংজ্ঞা যদি কথা বলতে হয় এক কথায় বলব বখাটে। একদম বখাটে ছিলাম আমি। হ্যাঁ? এটা নাই। কিন্তু আ তার মধ্যেও কিছু লিমিটেশন ছিল। কারণ অনেকে আমাকে মনে করত যে খুবই বখাটে টাইপ। কিন্তু একটা জায়গায় আমার মানে দ্বিধা ছিল। যে যেমন বখাটে বলতে মেয়েদেরকেও ডিস্টার্ব করা হ্যান-ত্যান। এই জিনিসগুলো করতাম, ডিস্টার্ব করতে ভালো লাগতো। কিন্তু মানে এমনভাবে করতাম যে তারা যারা থেকে ডিস্টার্ব করেছে তারা একসময় আমার খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। এবং তখন মানে আমি একটু ওর সাথে মিশতে আমাদের যে বিশাল ব্যাচ এবং একদিনে হয়নি সেটা। ঠিক আছে? 9 এ যখন বের হই পারিপার্শ্বিকতা থেকে, যখন আমি সোজা হয়ে হাঁটি দেখি যে এমনি এসে বাড়ি মারে। আপনি রাস্তায় সোজা হয়ে হাঁটছেন, একটা মোটরসাইকেল এসে আপনাকে বাড়ি মেরে চলে গেল। ঠিক আছে? আপনার কোনো দোষ নাই কিন্তু ইনজিউরড হলেন আপনি। তাহলে আপনি কি করতে হবে? আপনাকে মানে বর্ম পরে চলতে হবে, প্রোটেকশন নিয়ে চলতে হবে আপনাকে। রাস্তাঘাটে অনেক কিছু হইতে পারে। হ্যাঁ? সো আ এই যে বর্ম তৈরি করতে একসময় আমি মানে অন্য জগতে চলে গেছি। এই বর্ম তৈরি করতে। আর যাই হোক ধর্মের ব্যাপারটা আগে সেরে আসি। তাছাড়া অনেকে ভুল বুঝবেন। আ আমার কাছে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। আর মহান আল্লাহ পাক, আমি আল্লাহ পাক গড বলি। অ্যা মহান আল্লাহ পাক তো বলি। কারণ আমি আল্লাহর কাছে আমি নামাজ পড়ি যখন আল্লাহর কাছে দোয়া চাই। আ যে এটা দাও, ওটা দাও, এই করে দাও, সেই করে দাও। তিনি নাকি চাইতে বলেছেন। বান্দার কাছে করে বান্দা যেন তার কাছে চায়। তো আমি কোরআন শরীফ কিন্তু পড়েছি, বাংলা কোরআন শরীফ। অনেকেই কিন্তু পড়েনি। আগে হাদিস চলেছে, বুখারী হাদিস, অন্যান্য হাদিস। আমি এখন হাদিসে যাইনি, বুখারী হাদিসও পড়িনি এখন তেমন। হুজুরদের অনেক কথাবার্তা শুনেছি। যেমন মেয়েদের কাপড় নিয়ে কথাবার্তা বলে। কাপড় ঠিক না। আসলে যেমন মাতাল ধরেন। মাতাল কিন্তু মদ খেয়ে নিজের মাকে কিন্তু রেপ করেনি কখনো শুনেছেন? কিন্তু অন্য মেয়ে কিন্তু ঠিকই রেপ করে ফেলে। কারণ কি বলে যে সে মাতাল হয়ে আসছে এজন্য হয়ে আসছে। তার মাকে আপনি বিকিনি পরে দাঁড় করে রাখেন, আপনার ওই যে ছেলেটা রেপ করে আসছে তাকে আপনি মাতাল একদম ভরপুর মাতাল বানান।
করবে না, পারবে না। এটা তো সোজা না। যারা মদ খায়নি তারা জানে না মদের ইয়েটা কী বা মাথা আওলালে কী হয়। হ্যাঁ? সো এই নিয়ে কমেন্ট করার আগে আপনারা এটা খেয়ে দেখেন। হ্যাঁ? তাছাড়া আমাকে ভুল বুঝবেন। তো দেখেন মাকে কিন্তু তারা রেপ করে না বা ইয়ে করে না, molestation করে না। কিন্তু অন্য একটা মেয়েকে দেখে তার ইয়ে উঠে গেল, মানে কি বলে ক্রেভিং জেগে গেল। এটা মানে মানতে পারলাম না যেটা মদের কারণে হয়েছে। এটা তার মনুষ্যত্বের আগে থেকেই বিকৃত অবস্থায় ছিল সে। তার এই লাইনে প্যাশন। এই কারণে হচ্ছে সে হচ্ছে আ এদিকে চলে যায়, মদ খেয়ে ওদিকে যায়। আমরা মদ খেয়ে মাতলামি করে আমরা হচ্ছে মাঠে লাফালাফি চাপাচাপি করেছি, ইয়ে করেছি এবং তখন কোনো কিছু অ্যালাও করতাম না আমরা। মাঠ থেকে যখন বের হবো সুস্থ একদম। আমাদের করা উচিত ছিল। আমার ফ্রেন্ডরা প্রত্যেকে মানত। যা মাতলামি সব ঘরের মধ্যে। আমাদের বিশাল একটা মাঠে আড্ডা দিতাম। মাঠ আমাদের রাজত্ব। ওখানে ফুটবল খেলতাম, সবকিছু করতাম। ওখানে ভার্সিটি-টার্সিটি এগুলোতে কিন্তু না। ওগুলো জায়গা আছে আমাদের। ভার্সিটিতে এনজয় করেছি আমরা। হ্যাঁ? আমি ভালো ছেলে বলে নিজেকে দাবি করি না। আর ভালো ছেলেদের কোনো চেঞ্জ আসে না। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিন্তু চেঞ্জ আসবে কিন্তু এই আমার মতো বাউন্ডুলেদেরকে দিয়েই। আমার একটা অ্যাক্সিডেন্ট হলে অনেক কিছু চেঞ্জ করে আসছিলাম আমি। আস্তে, আস্তে আসছিলাম এবং হচ্ছে চেঞ্জ সেটা হচ্ছে আমি ফিল করেছি দরকার এবং ভার্সিটি লাইফ পর্যন্ত কিন্তু আমি যেগুলোতে পা রেখেছি আমি কিন্তু চেঞ্জ করে দিয়ে আসছি। র‍্যাগ বন্ধ করে দিয়েছি ডিপার্টমেন্টে। আমাকে র‍্যাগ দিতে আসছিল সেদিন থেকে র‍্যাগ বন্ধ। আমি কারণ লোকাল ছিলাম এবং বিশ্ববিদ্যালয় একটু দূরে পড়ে যায় একটু ঝামেলা হয়েছে। একটু শহরের ভিতর হলে মনে করেন কী যে করতাম একজনকে। আর এরপর আসবো ওই কথাগুলো আসি। ধর্মটা ক্লিয়ার করে নিই। সো আপনি একটু প্রশ্ন করে দেখেন আপনি মানে এই ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম এটা নিয়ে কেন এত কথা বলছেন? কারণ আপনি সেই পরিবার থেকে ছোট থেকে জন্ম নিয়ে বড় হয়েছেন সে কারণে? নাকি আপনি মানে পরে মানে কারো উপর প্রভাবিত হয়ে এগুলো বলছেন? না কি কারণটা? কারণটা একটু জানাবেন প্লিজ। আমি যেমন ইসলাম ধর্ম আমি বিলংস করি। কারণ হচ্ছে আমার ফ্যামিলি ছোট থেকে দেখে আসছি এবং জন্ম হয়েছে আমার মুসলিম পরিবারে। এই কারণে আমার অটোমেটিক্যালি হচ্ছে মুসলিম ধর্মে চলে আসছি। মুসলিমদের ইয়ে করলে রাগ হয়। যেমন ফিলিস্তিনের ইয়েকে আ ইয়ে করছে ইসরায়েলরা এটা আমি মেনে নিতে পারছি। আসলে যেমন আমাদের দেশে যখন যুদ্ধ হয় তখন কিন্তু অনেক ছাত্র পাকিস্তানের অনেক ছাত্র কিন্তু স্টপ জেনোসাইড এর নারা লাগিয়েছিল। সে ধামাচাপা দেওয়া হয় কিন্তু। আমরা কিন্তু সমগ্র পাকিস্তান জাতিকেই মানে অ্যা ঘৃণা করি। অ্যা এটা মানে পুরো জাতিকে যেমন অনেকে বলে না ওই জায়গার মানুষ ভালো না। আসলে জায়গা ভেদে ভালো মানুষ না। রাজশাহীকে অনেক ভালো মানুষ বলে। আমি তো ভীষণ খারাপ একটা ছেলে। তাহলে রাজশাহী ভালো কিভাবে হয় ওভারঅল? হ্যাঁ? এই সমষ্টিগত বিষয়টা দেখতে হবে যে আসলে মানুষগুলো কেমন। ঠিক আছে? মেজরিটি যেখানে বেশি সেখানে আমরা সেই ভোটটা দিয়ে দিই। সো সেখানেও ভালো মানুষ আছে। সেখানেও আমাদের শুভাকাঙ্ক্ষীও ছিল। তাদের কিন্তু থামিয়ে দেওয়া হয়, তাদেরকে অনেক টর্চারও করা হয়। এটা কিন্তু ইতিহাসের পাতায় নাই। এটা খুব রেয়ার কিছু একটা জায়গায় পাবেন আপনারা। আপনারা খুঁজে দেখবেন। সবকিছু আমি দিতে পারব না। এবং সবকিছু প্রুফও নাই এগুলোর। কারণ এটা অনেক কিছু আমার কাছে ফেয়ারি টেল-এর মতো। ঠিক আছে? যেহেতু আমি নিজের চোখে দেখিনি, অনেক কিছু প্রুফ নাই। এগুলো প্রুফ করতে গেলে আ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ প্রুফ চাই সবকিছু। অথচ আমরা বিশ্বাসের উপরে এত কিছু করছি। বিশ্বাসের উপরে দাঙ্গা করছি। মুসলিম, হিন্দু ভাই না হয়ে আমরা হচ্ছে মারামারি করছি। কেন আমার বাসায় হচ্ছে আমার ছোট ভাই দীপ খুব ভালো ড্রামার, হিন্দু। আমার বাসায় এসে থেকে শিখেছে আমরা একসাথে ওঠা-উঠা করেছি। বললাম না পূজা-টুজাতে যেতাম, আবার ঈদও করি, নামাজও পড়ি। হ্যাঁ, পূজা করতাম না। কিন্তু যেহেতু আমাদের ইয়েতে মানা ছিল, বিশ্বাস করি ইসলাম ধর্মকে যে ওই মূর্তি পূজা বা সেজন্য করি না। নামাজ যখন পড়ি তখন সামনে কোনো ছবি-টবি রাখি না। জামায় সবসময় আমি মেটাল-টেটাল জামা পরে থাকি। কারণ ব্যান্ডের আর্টিস্ট ছিলাম। কিন্তু আমি ওই সময় কিন্তু এগুলো এভয়েড করে চলি। কারণ তারপরে সবসময় থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়াই। নামাজ যখন প্রথম ট্রাউজার ঠিকই বের করে নামাজ পড়ি। সো এই হচ্ছে ব্যাপার। কারণ হচ্ছে আমি মুসলিম ফ্যামিলি থেকে বিলংস করি। এবং কোরআন শরীফের ইয়েতে আল্লাহ এক জায়গায় বলেছেন, আপনারা একটু ভালো মতন শুনবেন। অনেক হুজুর অনেক কথা বলে যে, "আমি মাকে সৃষ্টি করেছি কেন? কারণ আমি সব জায়গায় পৌঁছাতে পারি না।" তাহলে এখানে মা কিন্তু প্রতিনিধিত্ব করছেন স্বয়ং ভগবান, স্বয়ং গড, স্বয়ং আল্লাহর। তো আমার কথাগুলো যদি আপনার খারাপ লেগে থাকে আমাকে গালি দিয়েন কমেন্টে, কোনো সমস্যা নাই। আমি গালি খেতে প্রস্তুত। কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করে আপনি কি উত্তর পাচ্ছেন সেটা অবশ্যই লিখে তারপরে গালি দিবেন আমাকে। ঠিক আছে? অন্তত নিজের কাছে অনেস্ট থাকেন। আমি নিজের কাছে অনেস্ট চেষ্টা করি। আমি ভালো ছেলে না। বাইরে শো অফ করে বেড়াই অনেক কিছু। আমি ভালো এই সেই করি, এই করি। কিন্তু আমি ভালো না। মানুষটা ওভারঅল যদি আমার ব্যালেন্স করা হয়
দুই দিকে ভালো মন্দ নিয়ে আমার মন্দ এরকম উঠে যাবে, ভালো এরকম নামতে থাকবে নিচে। একটা দুটো হয়তো গুণ আছে, সবই বেগুন, বেশিরভাগই বেগুন। ওই দুটো গুণ নিয়ে চলছি আর কি। আর আমার একটা অ্যাক্সিডেন্ট না হলে হয়তো জীবনটা অন্যরকম হতো। অনেকে ধারণা যে এরকম কেন এখন যারা দেখছে আমাকে, কিন্তু আগের যারা দেখেছে আমাকে 2014 সালের আগ পর্যন্ত, তারা কিন্তু আমাকে এরকম রমেল দেখেনি। 2014 সাল হচ্ছে আমার জীবনে একটা কাল সময়। আমার একটা অসুখ ধরা পড়ে। সেখান থেকে আমি কিন্তু ডিপ্রেশন ইজ এ সাইলেন্ট কিলার। আমাকে কিন্তু খুবলে খুবলে খেতে 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 শেষ করে দেয় আমাকে। আমি কিন্তু বাড়ির বাইরে যাই না সহজে সেদিন থেকে, ওই সময় থেকে। খুব অফিস যখন শুরু হলো তখন আমি ভাবছি যে এত বড় দায়িত্ব আমি কীভাবে নেব। অথচ বিসিএস এর প্রিপারেশন তার আগে নিয়েছি এবং সপ্তাহ 5 পেয়েছি আমি। আমি ফার্স্টটা টার্গেট নিয়ে পড়ছিলাম এবং দেখিয়ে দেওয়ার যে রোমেল পারে না, রোমেল মনে চাইলে সব পারে। কেন পারবো না? টার্মিনেটর 2 বানাতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। কেন সম্ভব হবে না? যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছি, টার্মিনেটর 2 বানানো কেন যাবে না? ম্যাটেরিয়াল দাও বানিয়ে দিচ্ছি। আর রোবোটিক ইঞ্জিনিয়ার দাও। আর আমার টিস্যু কালচারের যে ইয়াটা আছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা স্কিলটা, সেটা শিক্ষাগত যে শিক্ষায় সেই হাতে কলমে যেহেতু টেকনিক্যাল বিষয় এগুলো শেখানোর জন্য স্যারদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের ম্যাটেরিয়ালগুলো স্টুডেন্টদেরকে দেন। আমাদের সময় আমি চেয়েছিলাম আপনার কাছ থেকে, স্যার এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা দিলে আমাদের মনে থাকছে, আপনারা দেননি। কেন দিবেন না আপনারা? আপনাদের স্টুডেন্টকে দেন, উজাড় করে দেন। যেটা আপনার সাথে ঘটেছে সেটা কেন আপনি অর্জন সাথে হতে দিবেন? এটা তো একজন শিক্ষকের ইয়ে থাকে না। বা আমাদের আম ইয়েও একটা কোর্সও ছিল শিক্ষকের, মানে একটা প্রশ্ন ইয়ে ছিল কোর্সের মধ্যে সম্ভবত এ এ এক্সটেনশনের একটা কোর্স। যখন যেখানে চাকরি করছি আমি এক্সটেনশনের একটা কোর্স, লিডারশিপ, তারপর টিচার্সের গুণাবলী। সেটা ঠিকই আপনারা মুখস্থ বিদ্যা করে পড়েন, কিন্তু নিজেরা মানেন না। মানেন যে বিবেক যদি জাগ্রত না হয়, সেই শিক্ষার দাম কি? শুধু মার্কসের জন্য পড়াশোনা? সেটা সিস্টেমের অংশ বলে মার্কসের জন্য পড়াশোনা করছি আমরা। এই যেমন বাবর জন্ম নিয়েছে কেন? আমার মুখস্থ করা লেগেছে কেন? ওই সময় আমাদের এই যে বিসিএস এর ইয়ার ঢুকিয়ে দিতে পারলো তো, চাকরির নিয়মাবলী দিয়ে দিতে পারতো, তাহলে একবার স্থায়ী হতো আমরা। এই পরীক্ষা দেওয়া লাগছে, আবার করা লাগছে, ওটাও একটা কোর্স দিয়ে দিত। আমার কেন বাবরের জন্মস্থান জানতে হবে? সে কি করেছে সেটা জানা দরকার আমার। সে ভালো কিছু করলে সেখান থেকে মানে অনুসরণীয় না অনুকরণীয় সেটা জানা দরকার। ওনার জন্মসাল মুখস্থ করে কী করবো আমি? হ্যাঁ, এটা পরে পরীক্ষা দেওয়া লেগেছে আমাকে নিজেই। কিন্তু আমি কৃষিতে এখন চাকরি করছি। কারণ ক্যাডার মনে করে ঢুকেছিলাম এবং হচ্ছে আমি পুলিশ ক্যাডার হওয়ার জন্যই চেষ্টা করেছিলাম। যে ভাইভাতে আমার একটা অ্যাগ্রেসিভ নেচার, যে এই কথাগুলো বলছি, এই কথাগুলো ভাইভাতে আমি বলেছি। এই ধরনের কথাবার্তাই। যেটা বিতর্কিত। আমি জানি এই কথাগুলো বিতর্কিত। সো যাই হোক, ধর্ম নিয়ে তো ক্লিয়ার করলাম আমার যেটা সেটাই। আর হিন্দুদেরও বলেছে যেজন সেবিছে, যেজন কি যেন জীবে করে যে বা যেজন সেইজন সেবিছে ঈশ্বর। তাহলে দেখেন জীব সম্প্রদায়কেও মানে পদার্থ বলেছে। আর ওই যে বললাম না শূকর আর ইয়েটা কেন খায়, হয়তো আমার ধারণা এটা হাইপোথিসিস যে আমি এমন বড় কেউ না, বুদ্ধিজীবী টাইপ কেউ না। তবে আমি সারা জীবন বিজ্ঞান পড়ে ইদানিং দর্শন ঝাড়ছি, বই একটা পোস্টও লিখেছি আমি। কারণ হচ্ছে সবাই যদি একই জিনিস খাইতে থাকে, সব কিছু খেতে থাকে, তাহলে কিন্তু এই পশুটা বিলুপ্ত হয়ে যাবে। সেই বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য হয়তো এই বিভেদটা তৈরি হয়েছে। আর কোরআন শরীফটা শুধু আরবিতে কেবল মতো পড়ে না জেনে নেকির জন্য পড়ে শুধু জেন না। কোরআন শরীফটার কয়েকটা ভার্সন আছে এবং আমি দুটা নিয়ে আসছিলাম। অনেক দূর পড়েছি দুটো, পুরো 30 পাতা পারাও পড়া হয়নি জানার জন্য। পরে মানে দুটো নিয়ে আসছিলাম। দুটাতে কিন্তু দুই ধরনের ভাবে বিবৃত মানে ইয়ে করা আছে। কী করব, তাৎপর্যগুলা বিবরণ সংজ্ঞায়িত করা আছে, বিবরণ দেওয়া আছে। তো মানে কোনটা কোনভাবে যায়, যেমন আর হুজুরদেরকে বলবো প্লিজ আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করুন, হ্যাঁ? ওদের কথা বল ছেড়ে দেন। আপনার নজর ঠিক করেন। সোচ বদলাও। দর্শন চেঞ্জ পরিবর্তন করো। ও ইয়েতে আছে আপনার মাকে তো বিকিনি পড়ালে তো আপনার জাগে না, ক্রেভিং জাগে না। তা একটা বাইরের মানুষকে দেখলে আপনার ক্রেভিং জাগছে। আর এটা সহজাত প্রবৃত্তি, এটা মানুষের যে অপোজিট জেন্ডারের প্রতি এটা হবে, এটা ক্ষুধা প্রদত্ত। সোজা বাংলায় বলি চ্যাটার প্যাট। শুনতে খারাপ লাগছে, কারণ সত্য অপ্রিয় হয়। চ্যাট আর প্যাটে কিন্তু দুনিয়া চলছে। প্যাট প্রেজেন্ট ছুটছে, আর চ্যাট সেক্স সবচেয়ে প্রিয় একটা জিনিস করে দিয়ে পাঠিয়েছে মানুষকে। সব জীবের মধ্যে আছে জিনিসটা, ঠিক আছে? অটোমেটিক্যালি দেখতে পায়, যেমন নিউ বর্ন বেবি যখন অটোমেটিক্যালি ফিডিং করতে হয় কীভাবে, ঠিকই চলে জানে যেখানে মুখ দিতে হবে, কীভাবে জানবে সে? সেরকম কিন্তু পশুদের বুদ্ধি আছে। আমরা আশরাফুল মাখলুকাত বলি নিজেদেরকে, কারণ এটা আল্লাহ বলেছে আশরাফুল মাখলুকাত। কেন? আমাদের যে ব্রেন দিয়েছে আল্লাহ, এই ব্রেনের কারণে হচ্ছে। আর
দুনিয়াতে সব কিছু প্রশমন করার জিনিস দিয়ে দিয়েছে আল্লাহ। রোগ দিয়েছে, বালা দিয়েছে, প্রশমন করার জিনিস দিয়েছে, তোমার ব্রেন দিয়েছে তোমাকে, মানুষকে। তুমি এখন খুঁজে নাও, যে খুঁজে নিতে হবে। যাই হোক, এ হচ্ছে আমার ধর্মের উপরে বেশি জ্ঞান নাই, তারপরে এটা বললাম আর কি। কারণ দেশ যে পরিস্থিতি যাচ্ছে, এটা নিয়ে হয়তো এই ভিডিও বার্তা যাওয়ার পর হয়তো আমার নাকি কেসও হতে পারে। হু কেয়ার্স, দুদিনের দুনিয়া, সেদিন মরেই তো গেছিলাম আমি। এটা বোনাস লাইফ লিড করছি আমি। সো আই ডোন্ট কেয়ার, কখনো কেয়ারও করিনি এগুলো নিয়ে, কেয়ার করার সময় না। আমি জানি একটা রোমের মরলে কারো কিছু যায় আসে না। মুগ্ধ মারা গেছে, ইয়ে মারা গেছে, কি বললাম, ওর নাম কি, ইসু, কি, আবু সাইদ মারা গেছে, এরকম আরও অনেকে মারা গেছে। কালকে দেখলাম একটা কিশোরের মৃত্যুর নাম নাই। হ্যাঁ, তো এরা কি মানে শুধু কি আবু সাইদের মুগ্ধই মানে শহীদ হয়ে থাকলো, এদের কথা কি ইতিহাসের পাতায় হারিয়ে গেল? আর আমার মতো একটা চেয়ারে বসার জন্য, ওরকম একটা চেয়ারে বসার জন্য এরকম প্রাণ যাওয়া আমি মানে মেনে নিতে পারি না। 35,000 টাকা স্যালারির চাকরি, তাহলে কি তারা ঘুষ খাবে? মানে অত লাখ টাকার জন্য না কি দেশে সংস্কার করবে? আমি তো সংস্কার করতে পারিনি ওই সিস্টেমের মধ্যে ঢুকে। আমি যেটা চেয়েছি করতে পারিনি। এমনকি আমাদের যে কীটনাশকের যে আমি সনদ দিই, সেই কীটনাশক হচ্ছে প্রেসক্রাইব করার দায়িত্ব মানে আমাদের উপসহকারী থেকে শুরু করে আমাদের করার কথা। দায়ভারটা কিন্তু আমাদের হওয়া উচিত। যেমন আমি কিছুদিন আগে ব্লেম করেছিলাম ঢাকায় একটা অগ্নিকাণ্ডের কারণে বিআরটিএকে, যে যত্রতত্র তারা পাঞ্চুয়াল অফিসার হিসেবে অফিস করছে, কোট সুটেড বুটেড হয়ে ঠিকই ৯টা ৫টা অফিস করছে, তদারকি নাই, কোনো মনিটরিং নাই, কোনো কিছু নাই। আবার মানে বেতনও পাচ্ছে, পাঞ্চুয়াল অফিসার হিসেবে সুনাম অর্জন করছে, ভালো ছেলে হিসেবে ইয়েও করছে। এবং আমি দেখে আসছি আমার স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বয় এরা হচ্ছে ভালো জায়গায় আছে প্রত্যেকে। এবং তারা আগে থেকে জানে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিছুদিন আগে দেখলাম তারা ওই সময় ম্যাট্রিকের সময় লিখেছিলাম বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। কিন্তু তারপরে বড় হয়ে তাই হয়েছে তারা। এবং ওটারও পোস্ট করে দিয়েছিল তারা, মানে গর্বের সাথে, যে ওভার কনফিডেন্ট। কিন্তু তোরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কী করবি রে ভাই? তাহলে কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি কর, এক্সট্রাঅর্ডিনারি করতে হবে। তুমি যে লাইনে থাকো, কোনো সাবজেক্টই খারাপ না। কেউ তো পলিটিশিয়ান হতে চায় না। আমি পলিটিশিয়ান হতে চেয়েছিলাম, যে আমি পলিসি মেকারে যাব। কিন্তু সেটাও হয়ে ওঠেনি। আমার নিজেদের বন্ধুদের মধ্যেই বিট্রে করে একজন, যেটা খুব ভাইটাল একজন মানুষ আমার। এবং হচ্ছে আমি জানতেও পারি তাকে খুব ক্লোজ ফ্রেন্ড বলে আমি তাকে কিচ্ছু বলিনি। আমি বন্ধু থেকে হাত তুলতে পারি না। নিতান্ত একবার মাতলামি না করে মারতে পারবো না আমি। আমি আর ফ্রেন্ডকে মাতলামি মানে ঈদের দিন মেরে দিয়েছি ইচ্ছা করে, রাগ ঝেড়েছি। দিয়ে বললেন না মাথা লেগেছিলাম, তাই হচ্ছে লেগে গেছে দোস্ত, নাক ফাটিয়ে দিয়েছি ইচ্ছা করে মেরে। কিন্তু আমি ইচ্ছাকৃত মেরেছি। এটা কোন ফ্রেন্ড সেটা বলছি না, যে ফ্রেন্ড সে বুঝতে পারবে। অনেক রাগ তার উপরে আমার, হ্যাঁ, এখনও রাগ আছে। আমার যে রাগ যাবে তা না। এরকম একটা ফ্রেন্ড আছে, একে কোনোদিন মানে আমি এভাবে দিব, তাহলে শান্তি পাবেন একটু আর কি, আর কিছু না। তো যাই হোক, আর এই যে আন্দোলনের, আমিও একসময় আন্দোলন করেছি, লিড দিয়েছি। আমি কিন্তু ফার্স্ট রাইড কিন্তু আমিই ছিলাম। আমাকে আগে হিট করেছি কিন্তু। এবং কারণ জানে শক্তিশালীও, ওকে হিট করে বসিয়ে দিতে পারলে কিন্তু সব থেমে যাবে। এবং একটু বলিকা বাঁকড়াও বানিয়ে দিয়েছিল আমাকে, যে আমি কিন্তু ভার্সিটির ভিতরে আর্মস নিয়ে ঘুরতাম। বাইরে অনেক পুলিশ অনেকবার ধরেছে আমাকে, কখনো পাই নাই, পাবেও না। আর ভার্সিটির ভিতরে পারমিশন লাগবে। বাইরে রাজশাহী শহরে আমার দরকার নাই। আমার না আইডি কার্ডের দরকার আছে ওকে মারতে, না ইয়ে করতে দরকার আছে মারতে। রাজশাহী শহর আমার, অন্যরকম একটা সাহস রাজশাহী শহর আমার। সো হচ্ছে আমার অনেকটা ইয়ে করা লেগেছে। আমার ব্যাকআপেও তেমন কেউ ছিল না, সিনিয়র নেতা। সংস্কারপন্থী ছাত্রলীগ করতাম, সংস্কারপন্থী। কারণ কি, আমি দ্রোহী প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সাধারণ ছাত্র ঐক্য পরিষদ, যেখানে বিভিন্ন পার্টির ছেলেপেলে ছিল, সাধারণ ছাত্ররা ছিল। এবং আপনি নতুন একটা পার্টি দল গঠন করবেন, আপনাকে কিন্তু বাড়ি মারবে এসে। এবং যারা সরকারের দল আছে তারা এসে বাড়ি মারবে। এই চিন্তা থেকে কিন্তু, সেটা বিএনপি হোক আর যেই হোক, জামাত হোক বা যেটাই হোক, আমার কিন্তু বাড়ি খেতেই হতো। সো আমাকে প্র্যাকটিক্যালি চলতে হয়েছে। তারপরে কিন্তু ফার্স্টে আমি খেয়েছি। আমাকে টাইট করেছে সবগুলো, যে মাথাটাকে আমার বসালে আমার ভীষণ শক্তিশালী, আর মাথাকেই বসাবে। আমি জানতাম আমার চেলা চামুন্ডাকে মেরে আমাকে ভয় দেখাবে না, সরাসরি আমাকে হিট করবে ওরা। এত শক্তিশালী, আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর আমি বিশ্বাস করি যে ইউ হ্যাভ টু ডেফিনেটলি বি এ মনস্টার টু কিল এ মনস্টার। মনস্টারকে মারতে হলে আপনাকে মনস্টার হতে হবে, ডবল মনস্টার হতে হবে। অহিংসতাতে সহিংসতা দমন করা অসম্ভব, ইট ইস ইম্পসিবল। আমাদের অসহযোগ আন্দোলন করেছিলেন কিন্তু শেষে এসে আমাদের গান্ধীজিও। কিন্তু দেখেন আইএনএ যেটা ইয়ে করেছিল, তারপরে আরও মানে লিবারেশন ফোর্স, তারপরে ভাগৎ সিং, অ্যাটাক, যেগুলো ইয়েগুলো সব কিছু সম্মিলিত। এবং হচ্ছে বিশ্বযুদ্ধটাও একটা ফ্যাক্ট ছিল, বিশ্বযুদ্ধটা লেগে গেছিলো 1985। কারণ কিন্তু ভারতটা স্বাধীন হয়ে গেছে। এবং রেয়াক্টিভ সাহেব আসলেন, কী করলেন, 17 বছর বয়সে একজন এসে একটা কী বসে থেকে ঘরের মধ্যে থেকে না পজিশনে ডাক টেনে গেল, আর আমরা হচ্ছে মারামারি করছি। হ্যাঁ, 17 বয়সে দিয়ে বাংলাদেশ পড়ে গেল, পূর্ব পাকিস্তান নাকি এখানে, মাঝখানে একটা দেশ, তারপর পাকিস্তান ওখানটায়। মানে এটা কেমন একটা ডিস্ট্রিবিউশন, কত পরিবার হাহাকার হয়ে গেল তার একটা দাগের কারণে। তো
তো এটা আল্লাহ পাক কখনোই মাফ করবেন না, যদি মানে আল্লাহ পাক তো আসেনি, মানে কখনোই মাফ করবেন না এটা। এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, একটা জীবনে ছিনিমিনি খেলা নিয়ে হচ্ছে কত পরিণত। যাই হোক, আমার টপিক যেটা বলছিলাম আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে, যে যেহেতু আমি বিয়ে রাজুককে দায়ী করেছি যে আগুন লাগার পিছনে তারাও দায়ী, দায়ভারটা কেন নেবে না? হ্যাঁ, যেমন কীটনাশক কিন্তু এটা বিষ, এটা সনদ দিচ্ছি আমি, কৃষি অফিসার। অথচ একটা প্রেসক্রিপশন আমি এক স্যারকে আমি জানিয়েছিলাম। স্যার প্রেসক্রিপশনটা কিন্তু ফর্মুলাও দিয়েছিলাম কোডিংয়ের। সেটা মানে স্যার বললেন, স্যারও মানে আমার আমার মতোই মানে এই চেঞ্জ করতে চায় অনেক কিছু, কিন্তু স্যারও হতাশ হয়ে গেছে করতে। আমি কিন্তু এই থেকে হতাশ হয়ে গেছি। কী করছি চাকরি? স্যালারি নেওয়ার জন্য খালি চাকরি করছি। হ্যাঁ, ওই যে ৯টা ৫টা অফিস করতে হবে, পাঞ্চুয়াল অফিস হতে হবে। কিন্তু চেঞ্জ করছি, ভাবছি সেটা নিয়ে কাজ করব, সেটা নিয়ে কিন্তু কোনো হেল্পফুল নাই। এই ট্রেডিশনাল কাজগুলোই করে যাচ্ছি, আখের বোঝাচ্ছি, খালি চাকরি করো। আর হচ্ছে অনেক অফিসারকে দেখেছি নামাজ পড়ে, আমার মতো সিগারেট বিড়ি খায় না, উল্টাপাল্টা জিনিস খায় না। হ্যাঁ, কোনোদিন ইয়ে খায়নি, নিজেকে ভালো বলে দাবি করে। অথচ টাকা দেখলে লোভ সামলাতে পারে না, টাকা খায় না, গরিবের হক মেরে খায়। সো এটা কেমন মানে ভালো মানসিকতা হলো? যেমন আপনার সততা কিন্তু অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি এক টপিক থেকে এক টপিকে চলে যাচ্ছি বিভিন্নভাবে, তবে ওই টপিকে ফিরে আসার চেষ্টা করছি, কারণ সবগুলো রিলেটেড। অনেক কিছু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এতক্ষণ রিলে দেখার মানে আপনাদের কারো ইচ্ছা থাকার কথা না, আহ, কিন্তু কিছু জায়গায় প্রশ্ন আছে এবং বিতর্কিত হওয়ার কথা এই ভিডিওটা দেওয়ার পরে। এই জন্য আমি শাস্তি দিয়ে আসছি, যেন আমার ভিডিওর ভিতরে ক্লিক করে সবাই যে কী বলছে। এই জন্য ধর্মটাকে নিয়ে আসছি আমি, ধর্ম নিয়ে আসলে পরে শোনার চেষ্টা করবে, কারণ আমরা খুব ইমোশনাল জাতি, সেন্টিমেন্টাল, জাজমেন্টাল। সো কী জন্য বলছিলাম? হ্যাঁ, এই কীটনাশকের যদি এটা তো বিষ, ওটা খেয়ে যদি আত্মহত্যা করে, তারপর ওটা যদি পুকুরে ঘরে দেওয়া হয়, সব মাছ মরে গেলে দায়ভারটা কার? কিছুটা তো আমারও, তাই না? আমার ডিপার্টমেন্টও, তাই না? তাদেরকে দায়িত্ব কিন্তু আমার কৃষি অফিসারের, উপসহকারী কৃষি কর্মকর্তা। সো আমরা প্রেসক্রাইব করতে পারলাম না। আমি কিন্তু যে জায়গায় সব জায়গায় লিখে দিয়েছি যে আপনারা যদি প্রেসক্রিপশন করেন, সে বলেন কৃষক যদি এসে বিষ নিয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাও দেওয়া ঠিক হবে না। যেমন ঘুমের ওষুধ কিন্তু প্রেসক্রিপশন ছাড়া দেয় না দোকানে। খুব পরিচিত থাকলে সেটা হচ্ছে একটা দুটা দেয়, আমাকে দুটা দেয়। দুটা জানে যে ভাইয়ের দুটা ডাক্তারই দিয়েছে, সো আমাকে দুটা দেয়। আর হচ্ছে বেশিরভাগ দোকানে আমাকে দুটা ডরমিকাম দিবেই, কারণ আমার রাতে দুটো ডরমিকাম ডাক্তার প্রেসক্রাইব করা। যাই হোক, এই কারণে দেয়, নাহলে কিন্তু দেবে না। সো আপনি বিষ চাইলেন আপনার কাছে, অ্যাসিড চাইলেন আপনার কাছে, দিয়ে দিল। অ্যাসিড দিতে করবে এটা কি? অ্যাসিড দিলে তো এটা মানুষকে মারতে পারে। ও কেমিস্ট বলে অ্যাসিড দিয়ে দেবেন, তার না, তো লাইসেন্স দেখতে হবে। ও কৃষক বলে দিলেন, তা না, তার তো কৃষি কার্ড আছে, কৃষি কার্ড দেখতে হবে। তার প্রেসক্রিপশন কে করেছে সেটা দেখতে হবে। সব প্রেসক্রিপশন সিস্টেমটাই নাই আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরে। অথচ মানে আমরা খুব পাঞ্চুয়াল অফিসার, যারা ৯টা ৫টা বাজে অফিস করছে, খুব ভালোভাবে অফিস করছে, তাদের বেতন বন্ধ হয় না। আমি আমার স্যারকে বলেছিলাম যে স্যার আমি 3 দিন 5 ঘন্টা অফিস করবো। কোন দেশে শুনেছি 3 দিন অফিস করে? যাই হোক, আমার 3 দিনই যথেষ্ট। 8টা ইউনিয়ন আমার, 3 ঘন্টা ফ্রাউন্ড দিব, 2 ঘন্টা উপজেলা কৃষি অফিসের দায়িত্ব পালন করবো। আমার কৃষি সম্প্রসারণ অফিসারও লাগবে না। আমি ভারপ্রাপ্ত যখন কৃষি অফিসার ছিলাম, তখন হচ্ছে আমার কৃষি সম্প্রসারণ অফিসারও ছিল না। আমি কিন্তু 3 দিনই অফিস করেছি, এবং খুব ক্রিটিক্যাল একটা টাইমে। আমি মোবাইল কোর্টও করেছি, কীটনাশকের ধরপাকড় করেছি, সব কিছু করে এসেছি অল্প কিছুদিন মেয়াদের মধ্যে। এখন ত্রাস বাজিয়ে দিয়েছিলাম আমি। সো হচ্ছে যেমন ভালো ইয়ে করেছি, তেমন হচ্ছে ভালোবাসা দিয়েছি তাদেরকে। তারপরে যেখানে দরকার ছিল সেখানে ইটও মারা লেগেছে, এবং আমি হচ্ছে প্রভাবশালীদের বিরুদ্ধে লড়তে চেয়েছি, কিন্তু আমার থামিয়ে দেওয়া হয়ে পড়ে। কারণ যাকে মোবাইল করেছি সেও খুব প্রভাবশালী। পরে আমি নিজেই গেছিলাম, ওখানে বান্দর পাঠাবে তাই বলেছিল, তো টিকিট নিতে গেছিলাম আমি আর কি। তো যাই হোক, এই যে দায়ভারটা তো নিতে হবে। সেরকম সমন্বয়কারী, এই যে সমন্বয়কদের কথা বলছেন, কয়জন সমন্বয়ক বলেন তো প্রথম হিট খেয়েছে? আর যত যারা মারা গেছে তাদের মধ্যে কতজন সমন্বয়ক ছিল? ঠিক আছে? এটা একটু আপনারা ভাববেন। আপনারা তো ওই সময় অনেক সাধারণ মানুষকে দেখলাম, আমি আমার বন্ধু-বান্ধবকে দেখলাম। মানে স্বৈরাচার শাসক হ্যান-ত্যান, বুঝলাম তারা ১৬ বছর ছিল, তারা হিউজ খাবে। বিএনপির সময় দেখেছি তারা ৫ বছর ছিল, এটা খেয়েছে। তারা ১৬ বছর হচ্ছে খাবে না? ওই যে বললাম আপনার কিন্তু নীতি কিন্তু টাকার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। কীভাবে? তখন আমার কাছেই মনে করেন, আমার মতো একটা অফিসারের কাছে, কৃষি অফিসারের কাছে, ক্যাডার অফিসারের কাছে আসলো কোনো একটা কাজের জন্য, তার বেনিফিটেড হবে। হয়তো ৫ কোটি টাকা বেনিফিট হবে। আমাকে হয়তো প্রথমে ২০,০০০ টাকা অফার করলো। এটা কোনো বিয়ে হলো? তারপরে ২ লাখ টাকা আমাকে ইয়ে করলো। না, যা,
এটার ব্যাপার কি, এই জন্য ঘুষ খাবো? আমি খুবই অনেস্ট একজন মানুষ। হ্যাঁ, সব খাই কিন্তু ঘুষ খাই না। মালমূল সব খাই, সমস্যা নাই, কিন্তু ঘুষ খাই না। ঠিক আছে? মালপের ব্যাপার কিন্তু অনেস্টি বেশি। তো যাই হোক, তারপরে যখন 20 লাখে চলে যায় অ্যামাউন্টটা, তখন কিন্তু ভাবতে শুরু করবো, সেটা খাবো নাকি? যখন 2 কোটি চলে যাবে, তখন আমার মতো স্যালারি যে গ্রেডে চাকরি করছি, সে একজন 2 কোটি টাকা, তার কাছে কিন্তু অনেক অনেক টাকা। তখন কিন্তু আমার মতো মানুষও কিন্তু ডগমগিয়ে যাবে। যদিও আমি খুব স্ট্রিক্টলি বলি যে আমি সব খাই কিন্তু ঘুষ খাই না। দিনে সব খাই ফেলবো। এবং আমি বিসিএস দিয়ে যখন আসি তখন সবাইকে বলেছিলাম যে একটাই খারাপ মানুষ থাকে, সেটা আমি, ভাবে সবকে সোজা করে ফেলবো। খারাপ মানুষটাকে থাকে সেটা রোমেল। আর রোমেল পীর হলে পীরেরা করবে কি? এবং আমি হচ্ছে অনেক আগে থেকে বিতর্কিত, সবাই জানে ভালো ছিল না। তো ভালো ছিল, ট্যাগ দেওয়ার লাভ নেই আমার। শুনতে খারাপ লাগছে, তাই না? তো যাই হোক, কজন সমন্বয়ক মারা গেছে বলেন? তারা কিন্তু এখন হোল্ড করছি এতে। যারা মারা গেল, শহীদ হলো, মায়ের বুক খালি হলো, অফিসারও তো তাদের নির্দেশ পালন করতে চেয়ে, আমি যখন সরকারি অফিসার, আমার দুটা পথ ছিল তখন, হয় সরকারি চেয়ারে লাথি মেরে দিয়ে চলে আসতে হবে, নাহলে শুধু প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই নির্লজ্জ ম্যামের মতো, আমি তো পারি না শুধু প্রধানমন্ত্রী খুলে দিয়ে চেয়ারে বসে থেকে ছবি দিয়ে, ঠিক আছে, যে রক্তে, যে যে মানুষের ইয়েতে আমার যে স্টুডেন্টের রক্ত লেগে আছে, সেই মানুষের সঙ্গে আমার দপ্তর থাকতে পারে না। হয়তো তারা স্বায়ত্তশাসিত অফিস বলে হয়তো হতে পেরেছে, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত বলে, কিন্তু সে যদি কোনো সরকারি কর্মকর্তা কিন্তু এই কাজ করতে পারেনি। আমিও কিন্তু খুব রাগ উঠেছে আমার। এইভাবে ফায়ারিং করেছে, এভাবে ফায়ারিং করেছে, কেন ফায়ারিং করবে? আমি ছাত্র ছিলাম, ছাত্র নেতৃত্ব দিয়েছি অনেক কিছুতে। এবং কোঠা আন্দোলনের প্রথম 35% যে বৈষম্যতা, কারণ আমি নিজে ভুগেছি, সেই ডাক প্রথম আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, দ্রোহী থেকে। ইন্টারনেট তেমন ছিল না বলে এটা সীমিত হয়ে যায় এটা তখন। এবং হচ্ছে আমাদেরকে থামতে বাধ্য হয়। আমরা কয়েকজন লিডার ছিলাম যারা থামতে বাধ্য হই আমরা। ভিন্ন খাতে চলে যাচ্ছিল, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে। দায়ভারটা নিবে কে? আমার একটা ছেলের যদি থেকে দ্রোহী থেকে প্রথম ডাক দেওয়া হয়েছিল এবং মিছিল করা হয়েছিল সামনে দিয়ে। এবং আমাদের 4 বন্ধু কিন্তু জেলেও ছিল, তার আরেকটা কারণে, পুলিশের সাথে গণ্ডগোলে। এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু সুন্দরভাবে কলম নিয়ে মিছিল করা হয়েছিল। সুন্দর রাস্তা, কাউকে ব্লক করিনি, কিছু করিনি। আমার পিছিয়ে ডিবিও রাখছিল, ডিবি আমাকে উঠে নিয়ে গেছিলো, রাত্রে ছেড়ে দিয়েছে আরেক সময় এসে। এটা অনেকেই জানে না, আমার বাসার মানুষও জানে না। ডিবি কার্যালয়ে নিয়ে গেছিলো আমাকে, দুপুর 5টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমাকে, আমার কথাতেই ছাড়তে বাধ্য হয়েছে। তখন আমার স্ট্যামিনা অন্যরকম ছিল। সো এই যে যে কথাটা বললাম, যে সমন্বয়ে কয়জন মারা গেছে বলেন? তারা কিন্তু মারা যায়নি, তারা কিন্তু সরকার গঠন করছে, তারা কিন্তু পলিসি মেকিং করছে এখন। আর সাধারণ মানুষটা গায়ে হলে যাচ্ছে। তারা হঠাৎ করে করলো কি, একদিন এমনিতে দেখলাম যে খাদ্যদ্রব্যের মূল্য তালিকা তারা হচ্ছে হঠাৎ করে বেচ দিল। এটা এত সোজা একটা জিনিস, অনেক সমীক্ষার বিষয়। একদম তৃণমূল থেকে সার, কৃষি পণ্য থেকে শুরু করে সব কিছু দিয়ে তারপরে খাদ্য প্রোডাক্ট তৈরি হয়, তাই না? সে সার টার বীজ সব কিছু ইউজ করে কৃষক পর্যায়ে কত টাকা দাম পড়ছে, সেখানে পাইকারি কেমন পড়ছে, এটা একটা গবেষণার মতো কাজ, একটা পিএইচডি করার মতো একটা কাজ। এটা আমি ভাবছি সামনে এপ্রিল মাসে করবো ইনশাল্লাহ, যদি সুস্থ হয়ে যায়। এর মধ্যে আমি অনেকটা, এখন বুকে চরম পেন আমার, আর হাত এর বেশি ওঠে না। আমি বাইক নিয়ে অফিসে গেছি, এর মধ্যে আমি সেদিন হচ্ছে আসার সময় আমি একটু সেন্সলেসের মতো হয়ে যাচ্ছিলাম, পড়ে গেছিলাম। তো আমি বাইকটা রেখে আমি শুয়ে গেছিলাম। আমার হাতে আবার ব্যথা লাগছে আর কি, ছাল উঠে গেছিল। তারপর তো আমি, জীবন বাঁচলে সব ঠিক আছে। আর আমার এখন আমি এখন অপটিমিস্ট মানুষ না, আমি এখন পেসিমিস্ট মানুষ। আমার জীবন 39 বছর বয়স হয়ে গেছে, আমার আর ওগুলো ভাবার কিছু নেই আমার এখন, কে কী করলো না করলো। সেদিন মরেই তো গেছিলাম, পাঁচের কথা না, অলৌকিকভাবে বেঁচে গেছি। মহান আল্লাহ পাক আছে, হোপটা আছে বলে হয়তো বেঁচে আছি। তো এই যে সমন্বয়কারী যেগুলো আছে, এগুলো তো আমরা মাথায় চেড়ে তুলে রেখেছি, ঠিক আছে? এরা তো আমার মতো চেয়ারে আসার জন্য আন্দোলন করেছে, কিন্তু পরে দেখছি এটা সরকার পতন আন্দোলন। ভুল। প্রথম থেকে এরা সরকার পতনের আন্দোলনই ছিল। এরা ঠিকই ব্যাকআপ দিয়েছে, সাধারণ ছাত্ররা বুঝতে পারেনি, মুগ্ধময় ছেলে বুঝতে পারেনি, আবু সাইদুল ছেলে বুঝতে পারেনি, এরা জীবন দিয়ে দিল। তাদের মূর্তি টাঙিয়ে ভাঙিয়ে বানিয়ে, ছবি টবি টাঙিয়ে, এই সেই করে ছাত্ররা কয়েকদিন ইয়ে করলো, কি ট্রাফিকিং করলো। আমরা ছাত্র অবস্থায় মেলা কিছু করেছি এই ধরনের, 3-4 দিনই ভালো লাগে, যখন ডিউটির মতো রোস্টার পড়ে তখন আর ভালো লাগে না। বান্দরবান, রাঙামাটি ঘুরতে যান, 3 দিন ভালো লাগবে। যখন আপনার পোস্টিং হচ্ছে রাঙামাটিতে পড়বে চাকরির জন্য, আপনি বাসা হচ্ছে রাজশাহী, রাঙামাটি পড়বে, এমন একটা উপজেলায় পড়বে যেখান থেকে আপনি আপনার পরিবারের কাছে রেগুলার আসতেও পারছেন না, তখন বুঝবেন যে রাঙামাটি খুব সুন্দর। সুন্দর সবসময় ভয়ঙ্কর হয়, ঠিক আছে? সুন্দর কিন্তু দেখতে সুন্দর যতটা, ততটাই ভয়ঙ্কর হয়। হ্যাঁ, এটা আপনারা অনুধাবন করতে পারেন।
আপনারা যারা সচেতন নাগরিক, তো আপনারা তো শিখাচ্ছেন আমাদেরকে যে কীভাবে দেশ চালাতে হবে। আমি বলবো দিবিয়ে করে যে ছাত্ররা এখানে বের হয়ে আসলো, যে দেশের উপদেষ্টা হয়ে বসেছে, তারা একটা দিন একটা গানের স্কুল, একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেখা একটা আগে সুষ্ঠুভাবে, তারপর তারা দেশ সংস্কার কাজে যাক। একটা প্রোগ্রাম, জাস্ট একটা প্রোগ্রাম সুষ্ঠুভাবে অর্গানাইজ করে দেখাক একজন উপদেষ্টা, একজন উপদেষ্টা এই ছাত্রদের মধ্যে যারা আছে, যারা বিজ্ঞ, তাদের কথা বাদ দিলাম, তাদের আমার কমিটিটার উপরে এগুলো খুব একটা খারাপ লাগে নাই। তারপরেও কিছু কিছু কথাবার্তা, যেমন সাখাত সাহেব বলেছেন কি, এসে ঠ্যাং ভেঙে দেবো বলেছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে যখন ছিলেন। আমি জানি নিউজ দেখি নাকি কোন মন্ত্রণালয়ে গেল। হাসান আরিফ সাহেবের জন্য খুব মানে খারাপ লাগলো, মানুষটাকে আমার খুব ভালো লাগতো ব্যক্তিগতভাবে। আমার কাছে দলমত নির্বিশেষে সব মানুষ, মানে মানুষ আগে, জাতি, ধর্ম, বর্ণ, দল, পার্টি, এগুলো সব পরে আমার কাছে। যেমন আমার অনেক কথাতে আমার অনেক বন্ধুরাই কিন্তু মানে লিখেছে যে তোর শ্বশুরের ইয়ার জন্য লিখছিস। আরে আমার শ্বশুরকে চিনিস? আমার শ্বশুর হচ্ছে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। সে তিনি হচ্ছে চাকরি লাথি মেরে দিয়েছে, এরকম একটা, যারা চাকরির জন্য ইয়ে করছে না, হাউকা করছিল না, এরকম চাকরি লাথি মেরে দিয়ে চলে আসছে, যে কারণ তার নীতির বিরুদ্ধে চলছিল তাই। আর তুই রোমেলকে 2 লাইন দেখে রিড করতে যাস না, রোমেল এত সোজা না। এটা অনেকেই বলেছে রোমেল এত সোজা না। আমি মন থেকে যেটা চেয়েছি সেটাই করে দেখেছি, 100 টার্গেট করেছি, 80 করেছি। কিন্তু একটা বললাম 2014-তে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় একটা, যেখান থেকে আমি মানে আগের রোমেল আর এই রোমেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি নিজেই সারাক্ষণ সেই রোমেলকে খুঁজে বেড়াই। আমি আর সে নাই, হঠাৎ খুঁজুকে এগুলো করি। আজকে যেটা ভিডিও করছি, হঠাৎ কি যেন মনে হলো তাই করছি। আবার কালকে দমে যাবো, আমি জানি। কিন্তু এই কথাগুলো আমি কিন্তু একসময় পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতাম সব কিছু। আর আমার সামনে আমি বললাম সমস্যা বন্ধে ছাত্রলীগে ছিলাম, কারণ কি বললাম যে দহি এস্টাবলিশ করতে হবে, এটা কারণ। আর হচ্ছে ছাত্রলীগের মিছিলে হচ্ছে যাচ্ছে, যাতে একটা মেয়ের ওড়না ধরে টান দিবে, আর রোমেল দেখবে, সেটা রোমেল সেটাকে মাইট দিবে না, এরকম ঘটনা ঘটবে না রাজশাহী শহরে ইনশাল্লাহ। সেটা ভার্সিটি, রাজশাহী শহর কেন, রোমেলের সামনে ঘটবে, আর সুযোগ বুঝে সে দিবে না, সে যদি তার আশপাশে থাকে। তখনই হয়তো দিই নাই, কিন্তু আমার তো প্রচুর মার খাইছে এই সব কিছুর ইয়েতে, মানে 250-300 জন তো মার খাইছে আমার নানচুর বাড়ি। হ্যাঁ, সব মিলায় এ পর্যন্ত ভালো মতন হয়েছে। সো রোমের জিগার নিয়ে চলতে, অত অত ভয় করে চলতে পারবো না। কী হবে, চাকরি চলে যাবে, কিছু না কিছু করে খাবো জীবনের সাথে। গিটার বাজিয়ে তো প্রচুর টাকা ইনকাম করেছি ওই সময়, আজ থেকে 10 বছর আগে। এখন আমার স্যারই ওরকম আর কি, সিজনে গিটার বাজিয়ে, গিটার শিখিয়ে। হ্যাঁ, ওই ইয়েকেও আমি, আমার সাথে বিয়ে তো হয়নি, পড়তে হয়নি, আমি লাথি মেরে চলে আসছি একদম প্ল্যাটফর্ম, রেডি প্ল্যাটফর্ম ঢাকায়। এবং আমি বলবো বেজিস হিসেবে রাজশাহী শহরে আমার মতো না কোনো বেজিস ছিল, না এখন পর্যন্ত কোনো বেজিস তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আমি বহুদিন পা যাই না, আমার হাত বসে গেছে, 2 মাস লাগবে আমার মেশিন। মেশিন এবং রাইডার, রেসিংয়ে রেসিং কার বা বাইক এবং রাইডার দুজনের লাগে, একজনের স্কিল আর একজনের হচ্ছে মেশিনের ক্যাপাবিলিটিস, এই দুটো মিলে কিন্তু রেস জিতে আমার। সেরকম আমার মেশিনটাও ভালো দরকার ছিল তখন। আমাকে অনেকেই বলেছে আপনি এই গিটার দিয়ে এই ধরনের ফ্লেভার কীভাবে বাজান, আপনি 4 স্ট্রিং বাজান কেন, 5 স্ট্রিং বাজান না কেন, কেন বলেছে নিশ্চয়ই তারা কিছু, এবং ভালো অনেক বড় বড় মানুষরা বলেছে মিউজিশিয়ানরা। আমি একটা ভিডিও দেখে বলেছিলাম যে আগে এটা শিখি, যদি পারি তো ইনশাল্লাহ ইয়ে করবো। তো যা করেছিলাম যেন সমন্বয়কারী, তাই না? সো নেতৃত্ব দিব আমি, আমার জন্য মুগ্ধ মারা যাবে, আমার জন্য আবুসাইদ মারা যাবে। যতটা দায়ভার সরকারের, ততটা দায়ভার তাদের। অফিসাররা যে মারা গেল, তারা কি, আমি তো অফিসার, আমাকে এখন এই সরকারের আদেশ মানতে আমি বাধ্য, গত সরকারের আদেশ মানতে আমি বাধ্য, না হলে আমাকে চেয়ার লাথি মেরে চলে আসতে হবে। আমি তো ওই নির্লজ্জ ম্যাডামের মতো ছবি নামিয়ে চেয়ারে বসে থেকে ছবি আপলোড করতে পারি না, এটা আমার সাথে যায় না। এটা কেমন দর্শন? আর আমি সারা জীবন বিজ্ঞান পড়ে আসছি, এখন দর্শন যাচ্ছি। যাই হোক, আগে দর্শন আসে, তারপরে দর্শনিক হাইপোথিসিস থেকে তার প্র্যাকটিক্যাল কাজে যেতাম আমরা। এখন প্র্যাকটিক্যাল থেকে হাইপোথিসিসে আসছি, যেহেতু প্র্যাকটিক্যাল লাইফ অনেক কাটিয়ে আসছি, অনেক কিছু দেখে আসছি। সো আমার রাগ অনেকের উপরে, কিন্তু আমি এখন একা, আমি কারোর সাথে ঘুরি না, বাসা থেকে বেরোই না। আমার বেস্ট ফ্রেন্ড আমার রুদ্র, আমার এখনও রাত জেগে আছে ও, আমার পার্টনার, ও আমার ইয়ে। আর এত কিছু আমি ভাবি না, এই প্রমোশন হলেই কি, না হলেই কি, একসময় তো কেরান হলে কি যেন হয়ে যাবে, হ্যান ত্যান, এই সেই লাইফের সব কিছু। এখন মনে হয় না, এখন মনে হয় যে নিশ্চয়ই সেদিন অ্যাক্সিডেন্ট পড়তে মনে নিশ্চয়ই নিতে পারছি,
এর চেয়ে বড় চাওয়া পাওয়া কী হতে পারে জীবনে? কোনো চাওয়া পাওয়া নেই। এখন আমার চাওয়া পাওয়া হচ্ছে আমার রুদ্রকে সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়া। কার জন্য কবিতা? আহ, আমি পরবর্তী প্রজন্মের কাছে এইটাই মানে কথাটা, পরবর্তী প্রজন্মের কাছে তার এই প্রতিজ্ঞা, আমি পৃথিবীকে বাসযোগ্য করে যাবো। নামটা মনে হচ্ছে না, বিশ্লেষণ পড়েছিলাম। আমি সাহিত্যিক না, আমি পড়তাম ভুলে যেতাম, ডেলিভারি দেওয়ার পরে আউট মাথা থেকে, যেটা থাকলো থাকলো মাথায়। আর দর্শন পরিবর্তন না করে বিবেক জাগ্রত না হলে সেই শিক্ষার দাম কি? মাস্টার্স নিয়ে ঢুকে গেছি, এখন বিবেক জাগ্রত করার সময় আমার। আর আমার অ্যাক্সিডেন্ট চলতে আছে একটা, আপনারা সবাই দোয়া করুন আমার জন্য, অ্যাক্সিডেন্ট থেমে যায় আমার। আর মাথায় একটা সার্জারি করতে হবে আমার এই 15 তারিখেই। হ্যাঁ, 15 তারিখে আমার সার্জারি আছে একটা। আর তার আগে করতে হতো, দ্রুত করতে হতো, এটা আমার মানে 3বার করা হয়েছে। এই সার্জারিটার জন্য আমি আমার জীবন থেকে 14টা বছর পিছিয়ে গেছি, আর সবাই 28 বছর আগে গিয়েছে। সো আরও কিছু যেন ভাবলাম যে বলবো, কিন্তু মাথায় আসছে না। মাথায় আসলে আবার ভিডিও আপলোড করবো, ঠিক আছে? তো যাই হোক, আপনার নিজেকে আর হচ্ছে কি যেন ভাবলাম, এই জন্য পয়েন্ট করে রাখতে হয়, পয়েন্ট করে রাখলে ভালো হয়। তারপরে ভাবলাম যে কোনো স্ক্রিপ্ট ছাড়া ডায়লগ দেবো, স্ক্রিপ্ট ছাড়া ডায়লগ দিলে অর্ধেক ভুলে গেছি। তো যাই হোক, এটা আমার পার্সোনাল মতামত, দর্শন। আপনারা আয়নার সময় জিজ্ঞেস করবেন, আয়না কিন্তু আমাকে এখন বলে, কারেন্ট আমার পজিশন, আয়না আমাকে বলে, ইউ আর এ ইউজলেস ব্ল্যাক শিপ ফেলো, ব্ল্যাক শিপ ইউজলেস ফেলো। রাইট নাও, অ্যাট দি এন্ড অফ দ্য ডে, আমি সারা জীবন দুর্ধর্ষ খেলে আসছি, গলিয়ে কাটিয়ে কোনো রকমের ঠেলা খেয়ে গোলটা বিশেষটাই খালি সফলতা আমার একটু ঢুকে গেছে বলে মনে করেন এখন দাঁড়িয়ে আছি, কেউ কিছু বলছে না, কারণ বিশেষ আছে। তাছাড়া আমি কিন্তু সারা জীবন দুর্ধর্ষ খেলেছি সব সেক্টরে, যেগুলো যেগুলো আমি ভালো পারি সব সেক্টরে দুর্ধর্ষ খেলে আমি কিন্তু গোলকে কাটিয়ে কিক দিইনি আমরা, যেগুলো টিম ওয়ার্ক, প্রত্যেকে ছিল টিম ওয়ার্ক। বিশেষটা দিয়েছিলাম টিম নিয়ে আমি। কিন্তু যে সময় আমি রাজনীতি আন্দোলনের মধ্যে গেলাম, সে সময় আর গেল না, যে সময় পড়ার কথা মতো সে সময় সবগুলো ধরতে চলে গেল আন্দোলনে। জাগরণ মঞ্চ নাকি জানো, ওই যে মুক্তিযুদ্ধের জন্য। আরে সরকার তো ইয়ে দিচ্ছে, অনেকে প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনারা কি বলতে পারবেন যে সরকার তো ইয়ে মুক্তিযোদ্ধাদের ইয়া কি বলে, বঙ্গবন্ধু হত্যাকারীদের, তারপরে যুদ্ধাপরাধীদের শাস্তি দিচ্ছে, তারপরে কেন যে ছাত্ররা এখানে যে শাহবাগে যে কী আছে, মিউজিয়াম আছে ওখানে, ওখানে যে কেন আন্দোলন করছে? সরকারি ভবন ঘেরাও করলে হতো, যেন সরকার কিন্তু দিচ্ছেই ফাঁসি, সেখানে কেন হচ্ছে এরা এখানে বসলো বলেন তো? এটা কি অনেকেই জানে না, কিন্তু অনেকেই ভেবেছে, আমি অনেকে প্রশ্ন করেছি যে বসলি করলি কেন করলি? হ্যাঁ, যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, কিন্তু এটা কিন্তু একটা পলিটিক্যাল ইয়ে ছিল, চাল ছিল, যেহেতু পলিটিক্সের মধ্যে ছিলাম আমি। এটা কিন্তু সরকারের ইয়েতে, এখন আপনার যাকে স্বৈরাচার শাসক বলছেন আর কি, হ্যাঁ, তখন কিন্তু এই ছাত্রদেরকেও ইউজ করা হয়েছে বিভিন্নভাবে, এবং তাদেরকে কন্ট্রোল করেছে কারা, কীভাবে কী করেছে আমি জানি, আমি ভিতরে ছিলাম, ঠিক আছে? কিন্তু আমি তখন পড়ছিলাম, আমি তখন এগুলো থেকে আউট। আমি তখন জানি যে আমার রিভলভার লাগবে, লাইসেন্সড, এবং আমার আর্ম ফোর্স লাগবে, লাইসেন্সড পুলিশ অফিসার, নট কৃষি অফিসার। সেভাবে পড়াশোনা করেছিল। 14 সালে ওই দুর্ঘটনা না ঘটলে হয়তো এক চান্স আমি অ্যাডমিট কার্ড হয়ে যেতাম। ফার্স্টের জন্য পড়েছিলাম আমি, 70 5 তুলেছি আমি 100-তে, আর 92টা কমন ছিল। প্রিলিতে এত মার্কস তোলা, তখনই আমার রিটার্নের প্রিপারেশন হয়ে গেছে, রিটার্ন এবং প্রথম 12,000 রান টিকে তখনই টিকি, সববারই টিকে আসছি, কিন্তু শেষমেশ আমাকে ভাইভাতে আটকে দিল। বোধকেদারও টিকলাম, অসুস্থতা সেই অ্যাক্সিডেন্টের ঘানি নিয়েই ইয়ে টিকলাম, শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম না, আমি ভেঙে চুরে চুরমার হয়ে গেছি। এখন কৃষি অফিসের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি না আমি, আর ট্রান্সফারের চাকরি মনে করেন, আমাদের না প্রশাসনিক ক্ষমতা আছে, না আমরা হচ্ছে ইয়ে করতে পারি কিছু। হ্যাঁ, আর আন্দোলন হয় নাকি তলে তলে, প্রকৃতি আন্দোলন করছিল তলে তলে, আমি শুনে হাসলাম প্রথম যখন যাই, শুনলাম প্রকৃতি আন্দোলন করছে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক আন্দোলন করছে তলে তলে, কারণ আমাদের চাকরি বিধিমালা অনেক কিছু আছে, সেগুলো করা যাবে না, চাকরি চলে যাবে, চাকরিও বাঁচাতে হবে, এক রমেল সাময়িক বরখাস্ত হবে, পুরা কৃষি সম্প্রসারণ দপ্তর উত্তাল হয়ে যাবে, কৃষি সম্প্রসারণ থেকে কৃষি প্রশাসন করার জন্য, কৃষি প্রশাসন হবে, আমাদের হবে সহকারী কমিশনার কৃষি। আমি অনেক ইয়ের চেয়ে বেশি মার্কস পেয়েছি, অনেক অনেক কোটার চেয়েও বেশি মার্কস নিয়ে আমি কিন্তু তাদের পিছনে র্যাঙ্কিংয়ে আমি। এবং আমার ওই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু পড়ালেখার উপরও ঘাটতি পড়ে যায়, কারণ 14 সালেই হয়েছে, আর 15তম ভাইবাটা খুবই মানে খারাপ হয়েছে, রিটার্নটাও মানে এমন মতো হয়নি, যেরকম আমি দুর্ধর্ষে খেলছিলাম। পিলিতে যত 705 সেখানে কীভাবে যেন রিটার্ন টিকে গেছি আর কি, সব ভুলে গেছিলাম, আমি পারছিলাম না।
1 বছর পরীক্ষা আসতে এতদিন ধরে পড়াম, পড়ুয়া ছাত্র না, ঘুরে বেড়ানো, বেরুয়া ছাত্র বলতাম নিজেকে আমি। ঘুরে বেড়ায় পড়ি আমি, রাস্তাঘাটে পড়েছি বেশি, বাইকের উপর পড়েছি বেশি, মাঠে পড়েছি বেশি, বাসায় পড়েছি 3 ঘন্টা 4 ঘন্টা রাত্রেবেলা, দিয়ে ঘুম, তারপরে সারাদিন বই নিয়ে পাগলামো করেছি, যেটাই সিগারেট জ্বালাই, এটাকে কী হচ্ছে ওয়াল্টার, তারপরে পিস্তল হাতে নিয়েছি, এটাকে কোল্ড রিভলভার। এইভাবে এখন এখন মনে আছে আমার এগুলো, কারণ কি এই যে ভিজুয়ালাইজড, হ্যাঁ। এবং হচ্ছে সেদিন একটা অ্যাড দেখলাম, দেখছি আমার মতো করে পড়ছে, হরলিক্সের অ্যাড দেয়, দেশের পাশে যেতে যেতে দেখছি বাসার নাম্বার আছে 1942, তখন কি যেন বললো ভারতের কি যেন 1947, বলছে ভারতের স্বাধীনতা দিবস। যে পাশে ফ্রেন্ড জিজ্ঞেস করছে তুই কীভাবে পড়লি, বললো এখান থেকে। আমি এখান থেকে পড়তাম, আমি যেটাই খুঁজে পেতাম বাল্বের ব্যবসা শুরু করতো, কত দূর যাওয়া যায় বাল্ব নিয়ে, কী কী খেয়েছে। এই করতে 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 আমার রিটার্নের প্রিপারেশন হয়ে গেছিলো, আমি পাগলামো করেছি, আমাকে বন্ধুরা এগিয়ে যেত যেগুলো মানে বিসিএস দিচ্ছিল না, যে ও বাপ। আর বিসিএসের ক্ষেত্রে আমি বলবো যে অনেকে বলে যে সিলেবাস নাই, আসলে আমার নির্দিষ্ট সিলেবাস আছে, বইয়ের বাইরে আমি কোনো প্রশ্ন পাইনি। আর আমার A to Z পড়া ছিল, আমার সব কমন, কারণ এই কারণেই আমি 5 ইসলাম বিসিএসে কিন্তু 200-তে 27 পেয়েছি, মানে কোথায় যেন দেখেছি যেটা এদিকে সেটাই ভুল, মাইনাস হতে 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 27 200-তে আমি 170টা টাচ করে এসেছিলাম, যেমন 70-80-তে নাকি চান্স পেয়ে গেছে, সবই ভুল। আসলে ঝেড়ে মেরে হয় না এগুলো, প্রিপারেশনে থাকতে একদিন প্র্যাকটিস বন্ধ থাকলেই বিসিএস হবে না, যেহেতু এমন একটা পরীক্ষা এবং খুব কঠিন পরীক্ষা, যেখানে আবার 45% আবার হচ্ছে তখনও ইয়ে ছিল ট্যালেন্ট পুল, আর হচ্ছে 55% কোটা। এটা আমার কাছেও মানে অবান্তর লেগেছে যে কোটা হবে কম আর ইয়ে হবে বেশি, ট্যালেন্ট হবে বেশি। আমরা 25% আনয়নের জন্য আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু থামিয়ে দিয়েছি, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল, দিয়ে অন্য কিছু করেছি আমরা। তারপরে দেখলাম দুজনেই আমরা টিকে আছি, আমরা সরে যাই, যে আমাদের রাষ্ট্রদ্রোহী মামলা খাবো আমরা। আমরা তো আমাদের পিছনে এরকম ব্যাকআপ ছিল না ডক্টর ইউনূস সাহেবের মতো, আসিফ স্যারের মতো, আমাদেরকেও বলেছিল ব্যাকআপ দিবে, কিন্তু ভিন্ন কাজে চলে যাচ্ছে। এই যে মুখ ধরে মারা গেল, এই দায়ভার নিতে আমি ঘুমাতে পারতাম না। অভ্যুত্থান ঘটাতে হয়তো পারতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বলে সম্ভব হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান ঘটনা এত সোজা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল, আমার অনেক বন্ধু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, যারা হচ্ছে আমার পায়ের নিচে ছিল, আমার উপর দিয়ে কথা বলার ক্ষমতা ছিল না, তারাই কিন্তু পরে জায়গা মতো চলে গেছে সেন্ট্রালের কারণে। তো যেখানে আমার এত দুর্ধর্ষ প্লেয়ার, আমাকে কিন্তু না হয় নাই। সো ফিলিস্তিনের প্রতি আমার অনেক রাগ, হ্যাঁ। আমি আমার যোগ্য সম্পন্ন এটা পাইনি, তবে এখন দিলে এখন পারতাম না, আমি এখন অসুস্থ একজন মানুষ। আর একটু অন্যমনস্ক হলে আমি অ্যাক্সিডেন্ট করে বসি রাস্তার মধ্যে, কারণ হচ্ছে আমার একটা অসুখ মাথার মধ্যে গিজগিজ করে সারাক্ষণ, এই 14 বছর ধরে। আমি কবে এরকম সুস্থতা হবো, হুট করে মরে যেতে পারি এরকম লাগে আমার, যখন হার্ট ফেল করতে পারি, এই ভয় কিন্তু আমি বাড়ির থেকে যাই না, বের হই না। সেই অসুখটার পর থেকে আমার অনেক বন্ধুরা জানে, কিন্তু এটা বললে মানে অনেকে হাসাহাসি করতে পারে, কিন্তু আসলে তাই। সেজন্য সাধারণ মানুষের কথা আমি এটা ক্লিয়ার করি না, কিন্তু আমার একটা ওই মেন্টাল টর্চার হতে 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 কিন্তু আমি একদম, ডিপ্রেশন ইজ এ সাইলেন্ট কিলার। যাই হোক, এটা আমার পার্সোনাল ব্যাপার আর কি, এটা রমেন বললে কারো যায় আসে না। তো আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে, আয়নাতে প্রশ্ন করবেন। শো অফ তো আমরা করি যে গান শোনাই না, আমি তো ভোকাল না, গান শোনাচ্ছি, হ্যাঁ, একটু লাইভে গান করছিলাম। তো ঠিক আছে, আর কি যেন বলো ভাবছিলাম, মাথা আসলে বলবো। হ্যাঁ, টাটা, ভাই ভাই, ভালো থাকেন, মেরি ক্রিসমাস, আসসালামু আলাইকুম। ও, সংবিধানের কথা বলছিলাম। সংবিধান হচ্ছে আমাদের সংবিধান, দেখেন পড়ার পরে দেখলাম ধর্মনিরপেক্ষতা আছে, সমাজতন্ত্র আছে, জাতীয়তাবাদও আছে। এটা মেলা আগে আমি প্রশ্ন তুলেছিলাম এটা নিয়ে অনেক সময়, আমাকে সব থামিয়ে দেয়, তুই থাম, তুই আমাদেরকে মারবি, এরা নিয়ে থেমে মরবি, যে লেগেছে এমনিতেও। আমি যখন মিছিল বের করে আমার মিছিল থামিয়ে দিয়েছি, কারণ সেদিন কিন্তু আমি ঢুকতে চেয়েছিলাম, যে আজকে তোরা বের হবে, আজকে আমি ঢুকবো, নিটটা এবং আমার ভিতরে হবে, আর তোরা দিকে তোলপাড় করবি, আমি সব সেট করে দিয়ে গেছি, কিন্তু ওরা ভাঙচুর না, কোনো মানুষ খুনাখুনি না, কোনো কিছু না। তোরা এদিকে জায়গা মতো যে হিট কর, ওখান থেকে ঘিরে ধরে বসে থাক, শাহবাগে বসিস না। শাহবাগে বসছিল, কারণ ওটা তো বললাম না, শাহবাগে বসানো হয়েছিল, ইন্টারন্যাশনাল প্রেশার আসছিল সরকারের প্রতি। তখন তিনি বলছিলেন যে দেখেন আমাদের দেশে সবাই চায় এ করতে, এই কারণে আমরা ফাঁসি দিচ্ছি। তাতে কিন্তু ফাঁসি এত সোজা জিনিস না, এই যে রাঘব ইয়েগুলোকে দেওয়া, যেমন সবগুলো খালাস পেয়ে গেলো, বিএনপি যতগুলো মামলা ছিল, আর এরা হচ্ছে এখন ঠাই 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 করে এই সরকার পড়ছে। তো সরকারি চাকরি করতেও ভয় লাগে এখন রে ভাই, যে কিছুই করলাম না, সরকার বললে সরকার। সাকিবের কথা ধরেন, তো খেলোয়াড়, ও তো ডেকে নিয়ে এসে ওকে বসিয়েছে এমপিতে, ও মার্ডার কেসে আসামি হয়ে আছে। এটা মানে কেমন কথা, এটা একটা অযৌক্তিক কথা না? আপনারা সবাই দেখছেন খেলছে ওই কথায়, তাও আপনারা কি কথা বলছেন না যে না, সাকিবের বিরুদ্ধে অন্যায় হচ্ছে এটা? ওখানেও করছে, করছে, টোন করছে, বাংলাদেশি মুসলমান ভাই টোন করছে। হ্যাঁ, তো মুসলমান কেমন করে ভালো বলেন আপনারা? মানুষ ভালো মন্দ বিবেচনা করা হয় তার ব্রেন, তার মনুষ্যত্ব দিয়ে। মান এবং হুঁশ যার আছে সে মানুষ, আর আমি মানবপ্রেমী, ঠিক আছে। এই যে আজান হচ্ছে,
আদান শুনলে আদানের সময় চুপ করে থাকি, আমি গান শুনতে বন্ধ করি। আদান শুনলে নাকি আদানে সাড়া দিতে হয়, সাড়া মানে নামাজ পড়া, সেটা না পড়লেও নাকি পাপ। তো উভয় সংকট, গান শুনবো নাকি নামাজ পড়ে নিবো, নামাজ পড়তে সময় লাগে না, হ্যাঁ 2 মিনিট লাগে, কিন্তু পাক সাফে থাকতেই সমস্যা সারাদিন ধরে। আর আমার তো ব্রেনই শার্প ইয়া না, সাপ না, হ্যাঁ এটা হচ্ছে 2014 সাল থেকে আমার ব্রেনই সাপ না আমার। সো ব্রেনই অপবিত্র, আর অপবিত্র ব্রেনে কোনো কিছু করা যাবে না। সো আমি তোমার কথা বললাম যে ভালো মানুষ না অপবিত্র, আমি কিন্তু এর পিছনেও কারণ আছে। আমার বাসা থেকে কিন্তু আমি শিক্ষাটা নিয়ে আমি বাইরে শান্তি খুঁজতে গেছিলাম, এটা রিভিল করবো না, এটা একান্তই আমার বাসার ব্যাপার। কেন একটা ছেলের মনের মধ্যে বীজ জন্মাবে এইটা। আর আমি ছাত্রলীগে জয়েন করেছিলাম সংস্করণতে একটা ব্যাপার থেকে, সেটা হচ্ছে মিউটেশন বলে একটা টার্ম আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজিতে, এবং হচ্ছে ফিনোটাইপিক ইফেক্ট, যেটা হচ্ছে জিনোটাইপিক ইফেক্ট প্লাস ইনভায়রনমেন্টাল ইফেক্ট ইজ ইকুয়াল টু ফেনোটাইপিক ইফেক্ট। এইটা যদি আমি ওই বীজটা যদি বুনে আসতে পারতাম 7 বছর, যে 7 জেনারেশন পরে এসে যদি আমার এটা এক্সপ্রেস করতো, হ্যাঁ সেই জিন ব্যাংক, সেই জিন আইসোলেশন, জেনেটিক আইসোলেশন থেকে আমার এই থিমটা মাথায় আসছে যে আমার দর্শনটা ঢুকাই দিতে হবে এর মধ্যে। এবং ওই সময় অনেকেই মানে ফার্স্ট হতে চায়নি, অনেকে রোনাল্ডো হতে চাইছে, রোনাল্ডোর মতো মাল খেয়ে ঘুরে বেড়ানো, রোনাল্ডোর মতো মেয়ে ঘুরে বেড়ানো, রোনাল্ডোর মতো ভালো ফুটবলার, রোনাল্ডোর মতো ব্যাডমিন্টন প্লেয়ার, আমার পারে আমার আইডল ব্যাডমিন্টনে, সবার রোনাল্ডো থেকে